আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখতে পারতেছি সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন নবম অধ্যায় থেকে যে আসছিল জাতীয় আয়, সেই সৃজনশীল প্রশ্ন এর উত্তর কিভাবে দিতে হবে সেটা আমরা দেখব। তো আমরা দেখতে পারতেছি এখানে একটা স্বল্পকালীন ভূগোল একক দেওয়া আছে, সি সমান 150 প্লাস 0.5 ওয়াই। আর প্রশ্ন হচ্ছে এখান থেকে দ্বৈত গণনা সমস্যা কি, যাতায়াতের পরিমাণ এবং জাতীয় দেশজ উৎপাদন কখন একই পরিমাণ হতে পারে, আর উদ্দীপকের সমীকরণে জাতীয় আয়ের বিভিন্ন পরিমাণ দেখে একটি ভোগ তালিকা তৈরি করতে বলছে, আর হচ্ছে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা অঙ্কন করতে বলছে এবং আকৃতি বিশ্লেষণ করতে বলছে। তো এখান থেকে যদি আমরা এটার আনসার দেখি, প্রথমে হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। তো দ্বৈত গণনার সমস্যাটা জ্ঞানমূলক প্রশ্ন। জাতীয় আয় পরিমাপের সময় একই দ্রব্য বা সেবার মূল্যকে একাধিকবার অন্তর্ভুক্ত করলে যে সমস্যা দেখা দেয় তাকে দ্বৈত গণনার সমস্যা বলে। আমরা এইভাবে লিখলেই হবে। দ্বৈত গণনা আসলে কি, যেমন ধরেন আমরা কি করি, একটি পণ্যকে একবারেই আমরা কি করি হিসাবে আনি। এখন আমি কি করতেছি, গমকে হিসাবে ধরলাম, গমের দাম যোগ করলাম, তারপর গম থেকে যে রুটি হয়েছে রুটির দামও যোগ করে ফেললাম, তাহলে এই গমের দামটা কি আসলে দুইবার যোগ হয়ে গেছে। কিভাবে? প্রথমে একবার গম হিসাবে, এরপরে রুটির দাম হিসেবে, রুটির মধ্যে তো গমের দাম ইনক্লুডেড। তাহলে উচিত হচ্ছে আমাদের কি করা, গমের দাম যোগ করার পর রুটির দামের ক্ষেত্রে আমরা কি করব, গমের দাম বাদ দিয়ে রুটির দাম যোগ করতে হবে। আর যদি আমরা রুটির দাম যোগ করি তাহলে এই রুটি বানাইতে যে গমগুলা ব্যবহার হয়েছে সেগুলো আমরা কি করতে পারবো না, সেই গমের দাম যোগ করতে পারবো না। যদি করি তাহলে আমাদের জিডিপি জাতীয় আয় আমাদের রিয়েল জাতীয় আয়ের চেয়ে বেশি দেখাবে, কারণ একাধিকবার আমি যোগ করে ফেলতেছি। তারপর জাতীয় আয়ের পরিমাপ ও জাতীয় দেশজ উৎপাদন কখন একই পরিমাণ হতে পারে। তো এইটার উত্তর হচ্ছে আবদ্ধ অর্থনীতিতে, যেখানে এক দেশের মানুষ অন্য জায়গায় যাইতে পারে না, সেখানে কি হবে, জাতীয় আয় এবং দেশজ উৎপাদন একই পরিমাণ হবে, অর্থাৎ জিডিপি এবং জিএনআই সমান হবে। তো এটার উত্তর, এটা হচ্ছে আমার এক কথায় উত্তর, এখানে 1 নাম্বার পাবো। তারপর এটার বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে। কিভাবে ব্যাখ্যা করব, যে প্রথমে দুইটা সংজ্ঞা দিব, যে জাতীয় দেশজ উৎপাদন বা জিডিপি বলতে দেশের সীমানার ভিতরে মোট উৎপাদনকে বোঝায়। এখানে দেশীয় এবং বিদেশি নাগরিক উভয় ধরনের নাগরিকের উৎপাদন অন্তর্ভুক্ত হয়, জাস্ট দেশের সীমানার ভিতর হলেই হবে। অন্যদিকে জাতীয় আয় দিয়ে নাই বলতে দেশের সকল নাগরিকের আয়ের সমষ্টিকে বোঝায়। এখানে নাগরিক আমার দেশের হতে হবে, সে দেশের ভিতরে হোক বাইরে হোক সেটা বিবেচ্য বিষয় না। তাই বলা যায় যখন কোনো দেশের নাগরিক অন্য কোনো দেশে উৎপাদন করে না এবং অন্য কোনো দেশের নাগরিক আমার দেশে উৎপাদন করবে না, তখন জিএনআই এবং জিডিপি কি হবে, সমান হবে। তারপরে আমার গ নাম্বার প্রশ্ন করছে কি, যে উদ্দীপকের সমীকরণ থেকে কি করব, একটা ভোগ তালিকা তৈরি করব। তা এই প্রশ্নটা দেখো, কাজ অনেক ছোট। এই ছোট কাজের জন্য আমাকে 3 নাম্বার নাও দিতে পারে, এই জন্য এটাকে আমি একটু বড় করে আনসার দিচ্ছি। কিভাবে করছি, প্রথমে হচ্ছে আমরা জানি প্রয়োগমূলক প্রশ্ন একটা এক কথা উত্তর দিতে পারে। এখানে এক কথা উত্তর আমি কি দিতে পারি, ভোগ তালিকার সংজ্ঞা দিয়ে দিতে পারি, যে যে তালিকায় আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক দেখানো হয় তাকে ভোগ তালিকা বলে। তারপরে আমি কি করছি, উদ্দীপকে প্রদত্ত সমীকরণে জাতীয় আয়ের বিভিন্ন মানের সাপেক্ষে ভোগব্যয়ের পরিমাণ নির্ণয় করছি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, আমি সবসময় সমীকরণটাকে এভাবে সূচে এখানে তৈরি করে ফেলি এবং সবাইকে বলি এইরকম করতে। তো এখানে আমি কি করছি, প্রত্যেকটা আয়ের বিভিন্ন পরিমাণের সাপেক্ষে ব্যয়ের বিভিন্ন পরিমাণ আমি আলাদাভাবে নির্ণয় করছি, কারণ হচ্ছে এখানে আমাকে একদম কম কাজ দিছে, জাস্ট ভোগ তালিকা তৈরি করতে বলছে। আমাকে যদি রেখা অঙ্কন করতে বলতো, ভোগ রেখা, তাহলে আমি এই যে এইগুলা এইগুলা আর আমি আলাদাভাবে করতাম না, এইগুলা আর আমি আলাদাভাবে করতাম না। আমি কি করতাম, আমি জাস্ট ভোগ তালিকা সরাসরি তৈরি করে ফেলতাম, তারপর ভোগ রেখা অঙ্কন করে ফেলতাম। যেহেতু এখানে আমাকে কাজ অনেক কম দিছে, সেহেতু আমি আলাদাভাবে এগুলা দেখাই দিচ্ছি, যাতে আমাকে 3 নাম্বার দিতে কার্পণ্য না করে টিচার। তাহলে এখানে আমরা কি করছি, এই সমীকরণ অনুযায়ী ওয়াই সমান যদি 0 হয় তাহলে সি সমান কত হবে, 150 যোগ 0.5, এবং ওয়াই এর জায়গায় কত, 0। জিরো বসাইলাম, তাহলে 0 × 0.5, 0। জিরোর সাথে 150 যোগ করলে 150। ওয়াই যখন 100 হবে তখন কত হবে, ওয়াই যখন 100 তখন হবে সি সমান 150 প্লাস 0.5 × 100। তাহলে 0.5 × 100 সমান 50, 150 প্লাস 50 হচ্ছে 200, এরকম করে আমরা 300 পর্যন্ত নিলাম।
তারপর আমরা কি করছি তাইলে এখন আমরা এই যে আয় যখন 0 তখন ভুগবে 150, আয় যখন 100 তখন ভুগবে 200, আয় যখন 200 তখন ভুগবে 250, আয় যখন 300 তখন ভুগবে 300, এটা লিখে ফেলছি। তো আমরা এইভাবে করতে পারি। অথবা টাইম যদি কম থাকে তাহলে সরাসরি আমরা এগুলো আলাদাভাবে না দেখাইয়া সরাসরি ভোগ তালিকা তৈরি করে ফেলতে পারি। তাহলে আমাদেরকে 3 নাম্বার অনেকে দিতে পারে, অনেক স্যারে 2 নাম্বারও দিতে পারে। এই যে এটা একটা কনফিউশন থাকে, সেজন্য আমি এগুলা করছি। টাইম যদি কম থাকে সরাসরি করে ফেলবেন, অসুবিধা নাই। তারপর ঘ নাম্বার বলছে কি, ঘ নাম্বার আমাকে বলছে উদ্দীপক হতে জাতীয় আয়ের বিভিন্ন স্তরে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা আঁকো এবং আকৃতি বিশ্লেষণ করো। তাহলে আমরা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সঞ্চয় রেখা আঁকতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, সঞ্চয় সমীকরণ লাগবে। সঞ্চয় সমীকরণ ছাড়া আমরা কি করতে পারবো না, সঞ্চয় রেখা অঙ্কন করতে পারবো না। কিন্তু এখানে কিন্তু সঞ্চয় সমীকরণ দেওয়া নাই। তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঞ্চয় সমীকরণ তৈরি করতে হবে। তো ঘ নাম্বারের উত্তরের মধ্যে আমরা বলছি কি একটা জ্ঞানমূলক উত্তর থাকে, একটা একতা উত্তর থাকে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি যে আয় থেকে ভুগবে বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। যেহেতু আমাকে সঞ্চয় রেখা অঙ্কন করতে বলছে, আমি সঞ্চয়ের সংখ্যাটা দিয়ে দিলাম। দেখি আয় থেকে ভুগবে বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে কি সঞ্চয়। তো আমাকে দেওয়া আছে স্বল্পকালীন ভূগোপেক্ষক c সমান 150 প্লাস 0.5y। সুতরাং সঞ্চয় সমান কি হবে, আমি তো বলছি আয় থেকে ভুগবে বাদ দেওয়ার পর যা থাকে তাই সঞ্চয়। তো সঞ্চয় s সমান হবে y মাইনাস সি। তো y মাইনাস সি এর মান বসাইলাম 150 প্লাস 0.5y। তারপর এখানে আগে মাইনাস আছে, তাহলে 150 এর আগে মাইনাস, 0.5y এর আগে মাইনাস। তারপরে হচ্ছে কি একটা ওয়াই থেকে 0.5y বিয়োগ দিচ্ছি, তাহলে থাকবে কত, 0.5y মাইনাস 50। আমরা কনস্ট্যান্টটা আগে লিখি, ধ্রুবকটা আগে লিখি, মাইনাস 150 প্লাস 0.5y। তাহলে আমার সঞ্চয় সমীকরণ দাঁড়াইলো কি s সমান মাইনাস 150 প্লাস 0.5y। তো এই সমীকরণ ব্যবহার করে জাতীয় আয়, এখানে আয় লিখতে ভুলে গেছি, জাতীয় আয়ের বিভিন্ন স্তরে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় সূচি তৈরি করি। আমরা এখন আমরা কিন্তু আলাদাভাবে আগের মতো বার করি না যে এখানে আয় 0 হলে সঞ্চয় এত, আয় 100 হলে সঞ্চয় এত। আলাদাভাবে বার করার দরকার নাই, কারণ এখানে কাজ অনেক বেশি, আমাকে রেখা আঁকতে হবে কি। তো এখানে আমি সরাসরি সূচি তৈরি করে ফেলছি। দেখেন আপনারা, আয় যখন 0 তাহলে ওয়াই এর জায়গায় আমি 0 বসাইছি, তাহলে এই টার্মটা 0। 0 মাইনাস 150, মাইনাস 150। তারপর জাতীয় আয় যখন 150, 150 যখন তখন কত, 150 ইন্টু 0.5 হচ্ছে 75, 75 মাইনাস 150 হচ্ছে মাইনাস 75। 300 যখন তখন হচ্ছে 300 ইন্টু 0.5 হচ্ছে কত, 150, 150 মাইনাস 150 সমান হচ্ছে 0। আপনার এখানে ক্যালকুলেটারে বসাবেন, বসাই করবেন। তো এখানে আমরা দেখেন এখানে 150, 300, 450 বসাইছি। আমি বলছি কি সব সময় যে আমাদের এখানে যে অনেকে আমরা বুঝি না আসলে এখানে কত করে বসাবো। তো আমি বলছিলাম কি, সবাইকে বলি যে এখানে যে কনস্ট্যান্টটা থাকে তত করে বসাইলে সবচেয়ে ভালো, তো এই করে বসাইছি। তবে এই ক্ষেত্রে আমি যদি 200 করে বসাইতাম না, 0, 200, 400, 600, তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো, লেখাটা আরো ভালো হইতো। কিন্তু আমি এটা করি নাই, কারণ আহ, অনেকে তো বুঝবে না আসলে কখন কত করে বসাইতে হয়। যেমন আমি বুঝি, অনেকে বুঝেন, যারা বুঝতে পারেন ভালোভাবে বসাইতে পারেন। আর যারা একটু কনফিউশন থাকে তাদেরকে জন্য বলছি আমি কি, এখানে আমাদের কনস্ট্যান্ট যত থাকবে আমরা তত করে বসাবো। তো এরকম করে হলেও মোটামুটি ভালো একটা রেখা চলে আসবে আর কি। তো এখানে আমরা কনস্ট্যান্ট যেহেতু মাইনাস 150, আমরা 150, 300, 150 করে নিছি। তাহলে এখান থেকে আমরা সঞ্চয় রেখা অঙ্কন করে ফেলছি। সঞ্চয় সূচি থেকে দেখেন, যখন আয় যখন 0 তখন হচ্ছে মাইনাস 150, আয় যখন 150 তখন মাইনাস 75, আয় যখন 300 তখন 0, আয় যখন 450 তখন হচ্ছে 75। তো সবগুলো এক সরল রেখা, স্কেল দিয়ে টান দিয়ে দিচ্ছি। তাহলে এখন বলছে কি আমাকে আকৃতির উপর মন্তব্য করতে হবে। তা আকৃতির উপর মন্তব্য, জাস্ট আকৃতিটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তো আয় বাড়ার সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি পাইতেছে, এবং আয় 300 হওয়ার আগ পর্যন্ত সঞ্চয় ঋণাত্মক। তখন কি হবে, যে আয় ভূমি অক্ষের, সরি, সঞ্চয় রেখা ভূমি অক্ষের নিচে থাকবে। এটাই হচ্ছে আমার আকৃতির ব্যাখ্যা। কিন্তু এখানে আমি কি করছি, বেশি লিখছি। তোমাদের যদি সময় কম থাকে বা এত বেশি লিখতে যদি মন না চায়, তাহলে তোমরা এইটা করতে পারো। এই যে আহ আয় বৃদ্ধির সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি পায়, তাই সঞ্চয় রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। বা এরকম দেখতে পারে যে চিত্রে দেখা যাচ্ছে সঞ্চয় রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং আয়ের পরিমাণ 301 পর্যন্ত সঞ্চয় ঋণাত্মক হয়। তাই আয় 300 পর্যন্ত সঞ্চয় রেখা ভূমি অক্ষের নিচে অবস্থান করে এবং 300 পরে উপরে অবস্থান করে, এইটুকু লিখলেই হবে। আর যদি সময় থাকে তাহলে এইগুলা লিখতে পারো আর কি। যে চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে সঞ্চয় বসিয়ে সঞ্চয় রেখা অঙ্কন করছি। এখানে আয়ের পরিমাণ 0 হলে সঞ্চয়ের পরিমাণ মাইনাস 150,
আয়ের পরিমাণ 150, 300 এবং 450 হলে সঞ্চয়ের পরিমাণ যথাক্রমে -75, 0 এবং 75 হয়। অর্থাৎ আয় বৃদ্ধির সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি পায়, তাই সঞ্চয় রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যদি সময় থাকে এরকম বিস্তারিত লিখতে পারি, অথবা আমরা যদি সময় কম থাকে জাস্ট এটা লিখতে পারি। চিত্রে দেখা যাচ্ছে সঞ্চয় রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং আয় 300 পর্যন্ত সঞ্চয় রেখা ভূমি নিচে অবস্থান করে এবং আয় 300-র পরে সঞ্চয় রেখা ভূমি উপরে অবস্থান করে শেষ। এইটা হচ্ছে আমার সঞ্চয় রেখার আকৃতির উপর মন্তব্য। তা আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা 10-এ 10 পাবো। তো আশা করি আমরা সবাই 10 নাম্বার পাওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। তো সবার জন্য শুভকামনা রেখে আমার আজকের ভিডিও এখানেই শেষ। আমরা পরবর্তীতে অন্য বোর্ডের নবম অধ্যায়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি সবাই দেখবা। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।